হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৪৫তম পর্ব। উপন্যাস পাঠিয়েছি আমি তারিফ। আরিফ ভাই আসলো না কেন তোদের সাথে? জুই হাতে ট্রে বিছানার কোনায় রেখে তার পাশে বসতে বসতে আক্ষেপ গলায় প্রশ্নটা করল জুইকে মুক্তা। মায়া ওয়াশরুমে। জুই ব্যাগ থেকে তোয়ালে বের করে রাখছিল ফ্রেশ হওয়ার জন্য। মুক্তার কথায় জুই দ্বিধাহীন গলায় বলল, ভাইয়ার নাকি কি জরুরি কাজ আছে, সেজন্য আসেনি, আমাদের দুজনকে একা পাঠালো। জুইয়ের কথায় খানিকটা অসন্তুষ্ট হলো মুক্তা। মন খারাপ করে বলল, ভাইয়ের কি এমন জরুরি কাজ পড়লো যার জন্য বোনের শ্বশুর বাড়িতে আসতে পারছে না? আরিফ ভাইয়া নতুন ব্যবসা শুরু করেছে আপু, এজন্য আজকাল ভাইয়া অনেক ব্যস্ত থাকে। এমনকি কাজের চাপে ভাইয়া ঠিকঠাক সময় বাসায় ফিরত না। অনেক দিন তো আরিফ ভাই ভোররাত্রেও বাসায় ফিরে। যদিও জুয়ের কথাগুলো সত্য, তারপরও আরিফের খানবাড়ির অনুষ্ঠানে না আসার যথাযথ কারণটা ছিল মায়ার প্রতি মন কষাকষি নিয়ে, যেটা আরিফের ব্যস্ততার অজুহাতে গোপন করে গেল জুই। মন খারাপে মুক্তা থেমে নেই। আজ ৩ মাস পর বোনদের কাছে পেয়েছে সে। যদিও এই ৩ মাসে মুক্তা ২-১ বার গিয়েছিল ফাহাদকে নিয়ে নিজের বাপের বাড়িতে বেড়াতে, তবে সেখানে ভাই বোনদের কারো দেখা পায়নি। হুট করে আবার মায়ের ফিক্সড হয়ে যাওয়া বিয়েটাও আরিফ ক্যান্সেল করে দিল। এই নিয়ে বাসায় কত ঝামেলা হলো। চেয়ারম্যান পরিবার ওদের বাবাকে কত কথা শোনালো, মানহানির মামলা দিতেছে, ধমকি ধামকি দিয়েছিল। কিন্তু নাদিম ছেলেটা সেদিন শফিকুল ইসলামের পাশে দাঁড়িয়েছিল, নিজের পরিবারকে বুঝিয়ে শান্ত রাখলো। আবার শফিকুল ইসলামের সঙ্গেও কথা বলেছে আরিফের সঙ্গে কথা বলবে বলে। হুট করে কেন আরিফ বিয়েটা ক্যান্সেল করতে চাইছে? এতে দুই পরিবারের সমান জড়িয়ে আছে। অলরেডি পুরো এলাকায় জানাজানি হয়ে গেছে চেয়ারম্যানের ছেলের সঙ্গে শফিকুল ইসলামের ছোট মেয়ের বিয়ে ফিক্সড হয়ে আছে। এই ব্যাপারটা এখন এই মুহূর্তে যদি কোনো কারণ ছাড়া আরিফ বিয়েটা না করে দেয়, তাহলে স্বাভাবিকের ন্যায় সবার সম্মানে আঘাত লাগবে। এলাকার মানুষ সমালোচনা করবে, নিন্দা জানাবে। সেজন্য শফিকুল ইসলাম চেয়েছিল মায়া জুইকে নিয়ে আরিফ আশুগঞ্জ ফিরতে। ওনাদের ধারণা ছিল আরিফ একবার মায়াকে নিয়ে আশুগঞ্জ ফিরলে যেভাবে হোক মায়াকে নাদিমের সঙ্গে রাতারাতি বিয়েটা দিয়ে দিবে আরিফকে বুঝিয়ে শুনিয়ে। যদি আরিফ এতে রাজি না হতো, তারপরও বিয়েটা সম্পূর্ণ করত মায়ের পরিবার। অন্তত নিজেদের দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য হলেও মায়াকে চেয়ারম্যান পরিবারকে বিয়ে দিত। তাছাড়া এখানে বিয়ের জন্য মায়া তো আর অমত করেনি, সেহেতু বিয়েটা সবাই সম্পূর্ণ করতে চায় যেভাবেই হোক। কিন্তু আরিফ এসবের কিছুই তোয়াক্কা করল না। হুট করে মায়ের বিয়েটা ক্যান্সেল করে মায়াকে নিয়ে আর ফিরল না আশুগঞ্জ। ফোনে নাদিমের সঙ্গে আরিফের কী কথা হয়েছিল মুক্তা জানে না, কিন্তু এরপর থেকে চেয়ারম্যান পরিবারের সবার বেশ স্বাভাবিকভাবেই রয়েছে মুক্তাদের পরিবারের সঙ্গে। তবে মায়ের বিয়েটা একেবারে ভেঙে যায়নি, বরং এখনও আগের ন্যায় আছে। শফিকুল ইসলাম কিছু সময় চেয়েছেন চেয়ারম্যানের থেকে। নিজের ছেলে মেয়ে বাড়িতে ফিরলেই এই নিয়ে কথা বলবেন সবার সাথে। ততদিন যেন অন্তত সময় দেন শফিকুল ইসলামকে চেয়ারম্যান সাহেব। সেদিন শফিকুল ইসলামের কথা রেখেছিল চেয়ারম্যান সাহেব। তারপর থেকে মায়ের বিয়ের বিষয়টা আপাতত স্থগিত আছে। পুনরায় আলোচনায় বসবে যখন মায়কে নিয়ে আরিফ আশুগঞ্জ যাবে তখন। কিন্তু এত কিছুর মাঝে আরিফের মতামত শূন্য। না নিজের বাড়িতে যাচ্ছে, আর না মায়কে যেতে দিচ্ছে। বিগত ৩ মাস ধরে চট্টগ্রামে আছে মায়েরা। মুক্তা অনেকটা দিন পর বোনদের নানা শ্বশুর বাড়িতে পেয়ে খুশিতে আত্মহারা। মায়েরা এখানে এসেছে পর থেকেই বোনদের সাথে সাথে আছে সে। সন্ধ্যায় মায়েদের জন্য ট্রেতে করে নাস্তা নিয়ে এসে উক্ত কথাগুলো বলেছিল মুক্তা। মন খারাপে একইভাবে বলল মুক্তা, নতুন ব্যবসা দিয়েছে বলে বোনদের এক নজর দেখা যাবে না ভাইয়ের? আরিফ ভাই বাড়িতে যায় না, আমার শ্বশুর বাড়িতেও যায় না, আবার এখানেও আসলো না। আমি নোটিস করেছি জুই, আরিফ ভাই সপ্তাহে সপ্তাহে ঢাকা গেলেও আমার শ্বশুর বাড়িতে যায় না আমাকে দেখতে। বাপ চাচা মিলিয়ে একটা মাত্র ভাই আমাদের, সেও আমার খোঁজ করে না। আমার তো মনে হয় ভাইয়া কোনো কারণে রেগে আছে আমার শ্বশুর বাড়ির মানুষের উপর, এজন্য যেতে চায় না। জুই ব্যাগ থেকে কাপড় নামাচ্ছিল। মুক্তার মন খারাপের কথাগুলো শুনে মনে ভয় সংশয় সৃষ্টি হলো। ওরা 3 বোনের মাঝে মুক্তা বেশ চতুর, অল্প সময়ে সব কিছু চট করে ধরে ফেলতে পারে সে।
হয়তো আরিফকে নিয়ে মনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে সেটার খোঁজ করতে জুঁইকে এখন খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করছে। জুঁই হাতে তোয়ালেটা বিছানায় রেখে এগিয়ে মুক্তার মুখোমুখি বসে বলল, তেমন কিছু না আপু, তুমি ভুল বুঝছো। ভাইয়া আসলে প্যারার মধ্যে আছে। তাছাড়া আরিফ ভাই তো রোজ তোমার সাথে ফোনে যোগাযোগ রাখছে। ভাইয়ের সাথে কি আমার শুধু ফোনে যোগাযোগ রাখার সম্পর্ক জুঁই? একটা বার আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে দেখে আসলে কি হয়? এখন তো ভাইয়া চট্টগ্রামে আছে, আমিও এখানে আছি। কতক্ষণ লাগবে আমার শ্বশুর বাড়িতে আসতে? এখানেও আসলো না। আমার কি মনে হয় জুঁই জানিস, আরিফ ভাইয়া হয়তো কোনো কারণে আমার শ্বশুর বাড়িতে আসতে চাইছে না। আচ্ছা জুঁই, তুই কি জানিস এই ব্যাপারে? জুঁই খানিকটা থতমত খেয়ে বলল, না আপু। আচ্ছা, তোরা কেন বাড়ি যাচ্ছিস না? আমাদের পড়ার চাপ বেশি পড়েছে আপু। নিজের প্রশ্নের ধারা জারি রেখে ফের বলল মুক্তা, আচ্ছা মায়া কি কারো সাথে রিলেশনে আছে? আপুকে সত্যি করে বলবি জুঁই? একইভাবে জুঁই উত্তর দিয়ে বলল, না আপু, নেই। জুঁইকে সন্দেহ করে মুক্তা বলল, তুই মিথ্যে বলছিস জুঁই। আমার মনে হয় মায়া কারোর সাথে রিলেশনে আছে, নয়তো আরিফ ভাইয়া হুট করে কেন নাদিমের সঙ্গে বিয়েটা ভেঙে দিল ওর? ও নিশ্চয় আরিফ ভাইয়াকে বলেছে বিয়েটা ভাঙতে, যেখানে এই বিয়ের জন্য আরিফ ভাই নিজেই প্রথমে রাজি ছিল। সত্যি করে বলতো জুঁই, কি হয়েছে আসলে? মুক্তা একের পর এক ধারালো প্রশ্নের বাণে এবার যথাযথভাবে জুঁই ঘাবড়ে যাচ্ছে। যদি কোনো কারণে ভুলে মায়ের সম্পর্কে মুক্তার কানে কিছু যায়, তাহলে সেটা ওদের পরিবারের সবার কানে পৌঁছে যাবে মুহূর্তে। জুঁই নিজেকে ধাতস্থ করে আবারও মিথ্যে বলল, না আপু, তুমি বেশি চিন্তা করছো, এমন কিছুই হয়নি। মায়া কারো সাথে রিলেশন করলে সেটা তোমাদের চোখে পড়তো না? ও যে গবেট, সবার আগে তোমার কাছে ধরা পড়তো এটা। জুঁইয়ের কথাটা মুক্তার যুক্তিসঙ্গত মনে হলো। ওরা তিন বোনের মধ্যে মায়া একটু বোকা টাইপের। কোনো কাজ করলে সেটা সহজে হজম করে রাখতে পারে না, কারো না কারো কাছে ধরা পড়বেই। যদিও মায়ের কোনো রিলেশন থাকতো, তাহলে অন্তত জুঁইয়ের কাছে হলেও সেটা এতদিনে ধরা পড়ে যেত। জুঁই তো আর মুক্তাকে মিথ্যা বলবে না। কিন্তু এত ভালো বিয়েটা আরিফ কেন হঠাৎ করে না করছে সেটাই বুঝতে পারছে না মুক্তা ভেবে রেখেছে আজ রাতে একবার পাহাদকে নিয়ে যাবে আরিফের সঙ্গে দেখা করতে। আরিফ আসেনি তো কি হয়েছে, ছোট বোন হিসেবে ও যাবে আরিফের কাছে, আবার আরিফকে সঙ্গে করে নিয়েও আসবে। এসবের ফাঁকে সুযোগ করে জেনে নিবে কেন মায়ের বিয়েটা না করছে আরিফ। মুক্তা জুঁইকে বলল, আচ্ছা তুই নাস্তা কর, আরিফ ভাইয়ের সঙ্গে আমি নিজে কথা বলে নেব এই বিষয়ে। কথাটা বলতে বলতে জুঁইয়ের দিকে শরবতের গ্লাসটা এগিয়ে দিল মুক্তা। সেটা হাতে নিতে নিতে ছোট করে সম্মতি দিয়ে জুঁই বলল, আচ্ছা আপু। রুমের মধ্যে মায়ের সন্ধান করে মুক্তা বলল, মায়া কই রে জুঁই? জুঁই শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বলতে চাইল, মায়া ওয়াশরুম। এই তো আমি আপু। জুঁইয়ের কথা শেষ করার আগেই মায়া ওয়াশরুম থেকে বের হলো ফ্রেশ হয়ে। এর মাঝেই মুক্তার কথাটা শুনে উত্তর করল সে। মায়াকে ডেকে মুক্তা বলল, এদিকে আয়, নাস্তা করে যা। মায়া এগিয়ে এসে জুঁইয়ের বিছানার উপর রাখা তোয়ালেটা তুলল। হাত মুখ মুছতে মুছতে বসল জুঁইয়ের পাশাপাশি। মুক্তার এগিয়ে দেওয়া শরবতের গ্লাসে চুমুক শেষ করতে করতে তিন বোনের মধ্যে গল্পের আসর জমালো। সেই আড্ডার মাঝে উপস্থিত হলো সেজতি শশী। শশীকে দেখে জুঁই তাকালো মায়ের দিকে। মায়াও খানিকটা অস্বস্তিতে তাকালো জুঁইয়ের দিকে। দুজনের চোখাচোখি হতেই জুঁই চোখের ইশারায় আশ্বস্ত করলো মায়াকে। মায়া খানিকটা স্বাভাবিকের ন্যায় তাকালো শশীর দিকে। শশী হাস্যোজ্জ্বল মুখে মায়ের পাশ ঘেঁষিয়ে বসল। মায়াকে শশীর ব্যক্তিগতভাবে পছন্দ। ছোটোখাটো কিউট মেয়ে মায়া, দেখতেও নাদুস নুদুস। মায়াদের সঙ্গে শশীর কৌশলাদি বিনিময়ের মধ্যেই সেখানে উপস্থিত হলো পাহাদ আর রাদীপ। মূলত পাহাদ এসেছে নিজের বউয়ের খোঁজে। রাদীপ আর পাহাদকে একটু বের হতে হবে কাজে। মুক্তা বলেছিল সে আরিফের সঙ্গে দেখা করতে মুরাদপুর যাবে। যেহেতু ওরা দুজন সেদিকেই যাবে, এজন্য ভাবল মুক্তাকেও সঙ্গে নিয়ে যাবে। কিন্তু মুক্তার খোঁজে পাহাদ গেস্ট রুমে পৌঁছাতে সেখানে মায়েদের সঙ্গে সেজুতি ও শশীকে দেখতে পেল। হাতের স্পুট ক্যানে তখন চুমুক দিচ্ছিল পাহাদ। বউয়ের পাশে বসতে বসতে অর্ধ খাওয়া ক্যানটি মুক্তার দিকে এগিয়ে দিতে দিতে মায়েদের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, সবাই আমার শালিদের কক্ষে সালিশ বসিয়েছে কেন? কার গসিপ চলছে এখানে? পাহাদের কথায় জুঁই মজার ছলে উত্তর করল, দুলাভাই আপনার। পাহাদ জুঁইয়ের কথার তাল মিলিয়ে একইভাবে বলল, বাপরে, তাহলে আজকের ভিলেন মনে হয় আমি। জুঁই হেসে বলল, বলতে পারেন।
হাতের একটা ক্যানে চুমুক রাদীপেও বসাচ্ছিল, কিন্তু অপর হাতের ইনটেক ক্যানটি সবার সামনে মায়ের দিকে বাড়িয়ে দিতেই মায়াও কোনো রকম দ্বিধা ছাড়া সেটি রাদীপের হাত থেকে নিল। ট্রেতে নাস্তা রেখে রাদীপের দেওয়া ক্যানটি খুলে মায়া তাতে চুমুক বসালে রাদীপ পাশ থেকে ঢোল এনে মায়ের মুখোমুখি বসল। মুক্তা তখনও কপাল কুঁচকে তাকিয়ে মায়ের দিকে। সে যদি রাদীপকে বলল, আমার ক্যান কই রাদীপ ভাই? রাদীপ ঠান্ডার ক্যানে চুমুক দিতে দিতে বলল, তোরটা ফ্রিজে আছে, গিয়ে নিয়ে আয় যা। রাদীপের সঙ্গে মায়ের স্বাচ্ছন্দ্য আচরণ করার বিষয়টি ফাহাদের চোখেও লাগলো। এখানে আসার সময় গরমের জন্য ওরা ফ্রিজ থেকে ঠান্ডার ক্যানগুলো নেওয়ার সময় রাদীপ নিজের জন্য দুটো ক্যানের বোতল উঠালে তখন ফাহাদের মনে হয়েছিল রাদীপ হয়তো নিজের জন্য দুটো নিয়েছে, কিন্তু এখানে এসে একটা মায়াকে ধরিয়ে দিতে বুঝতে পারল তখন রাদীপ দুটো নিজের জন্য নয় বরং একটা মায়ের জন্য নিয়েছিল। সে যদি কথার রেশ টেনে ফাহাদ রাদীপের সঙ্গে মজা করতে চাইল মায়াকে নিয়ে, মশকরার ছলে বলতে চাইল, আমার মায়া রাদীপের বেআইন বলে কথা, বেআইনের জন্য শুধু কেন আরও স্পেশাল। ফাহাদের কথা শেষ করার আগে ইতি টানল রাদীপ। মায়াকে নিজের বোন দাবি করে সম্মান দিয়ে বলল, মায়া বেআইন নয়, ছোট বোন হয় আমার। এরপর এসব মজা করবেন না ফাহাদ ভাই। মায়া রাদীপের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ দেখে প্রথমে সন্দেহ মুক্তাও করেছিল, হয়তো রাদীপের সঙ্গে মায়ের কিছু চলবে ভেবে ধারণা করে নিয়েছিল মনে মনে। কিন্তু রাদীপ যেন মুহূর্তে ফাহাদকে নয় বরং মুক্তার ধারণাকে ভুল প্রমাণ করে মায়াকে নিজের ছোট বোন বলে দাবি করল। রাদীপকে নিয়ে মুক্তার মনের সন্দেহ কেটে যেতেই ফাহাদ ঝুঁইকে জড়িয়ে আর কিছু বলতে চাইল না। পরে দেখা গেল রাদীপ মায়ের মতো ঝুঁইকেও নিজের বোন বলে দাবি করল। তখন বিষয়টা ফাহাদের জন্য লজ্জাজনক হতে পারে ভেবে সে শশীকে নিয়ে রাফিদকে বলল, আচ্ছা মানলাম মায়া না হয় তোর ছোট বোন হয়, কিন্তু তোর সুন্দরী ভাবির জন্য অন্তত একটা ক্যানের বোতল আনার প্রয়োজন ছিল তোর। রাদীপ স্বাভাবিকের ন্যায় নিজের ভাবি বলতে মুক্তা ধরে নিল, কারণ মায়ের বিষয়টা যেহেতু এখনও পরিবারের কেউ অবগত নয়, সেজন্য রাদীপ মুক্তাকে ভাবি মনে করে বলল, ভাবির জন্য তো তুমি আছো, আমি আনবো কেন? তোমার বউয়ের ভাগ আমাকে দিবা যে আমি খাওয়াবো? ফাহাদ পাশ থেকে বালিশের কুশন উঠিয়ে রাদীপের দিকে ছুঁড়ে মারতে মারতে বলল, শালা, আমি আমার বউয়ের কথা বলছি তোকে? আমি তোর ভাইয়ের বউয়ের কথা বললাম। শশী তরিদের হাব বউ হয়, তাহলে ওকে কেন খাওয়ালি না? ফাহাদের কথায় চমকে ওঠার মতন চার জোড়া চোখ তৎক্ষণাৎ তাকালো মায়ের দিকে। রাদীপ জুই মায়াকে লক্ষ্য করতেই দেখল ফাহাদের কথায় চোখ মুখ অন্ধকার করে মাথা ঝুঁকে বসে আছে মায়া, হয়তো নিজের ইমোশনগুলো আটকাতে চাচ্ছে। অথচ শশী তখন লজ্জায় মিশ্রিত মুখে বসে আছে। রাদীপ মায়াকে আশ্বস্ত করতে চেয়ে ফাহাদের কথা শুধিয়ে বলল, হৃদ ভাইয়ের পছন্দ আছে। রাদীপের কথা কেটে ফাহাদ আবারও বলল, আরে হৃদের পছন্দই তো আমাদের শশী, ওদের দুজনের প্রেম তো একদিন দুদিনের নয়, গোটা 5 বছরের প্রেম কাহিনী ওদের। খোঁজ নিয়ে দেখ, দুজনের প্রেমের গল্প আকাশে বাতাসে হাওয়ায় হাওয়ায় পাওয়া যাবে, তাই না শশী? খানিকটা লজ্জায় মাথা নাড়িয়ে হাসল শশী। মায়া হাতের বোতলটা দুহাতে চেপে বসল শক্ত করে। ফাহাদের কথাগুলো যেন হৃদয়ে কাঁটার মতন বিঁধছে। হৃদের প্রেম ছিল কারো সাথে, সেটা ভাবতেও যেন মনে অদৃশ্য জখমে খণ্ডিত হচ্ছে অসংখ্য। মায়া এই মুহূর্তে সবার সামনে কাঁদতে চায় না, বরং নিজেকে শক্ত রাখতে দাঁত কামড়িয়ে মাথা ঝুঁকে বসে। জুই মায়ের অবস্থা বুঝতে পেরে এক হাতে মায়ের হাতটা চেপে বসল সবার অগোচরে। রাদীপ মায়ার মনের অবস্থা বুঝতে পেরে ফাহাদের উপর বিরক্ত হলো। খানিকটা রাগ হয়ে সরাসরি বলল, ভুল জানো তুমি ফাহাদ ভাই, রাস্তার মোড় অনেক আগেই ঘুরে গেছে। আমি জানি না আদৌ শশীর সাথে হৃদ ভাইয়ের কিছু ছিল কিনা, তবে এতটুকু বলতে পারি হৃদ ভাইয়ের পছন্দের মানুষ শশী নয়, বরং অন্য কেউ। আর সেই খবর আমি, বাবা মা, আমরা 3 জনই জানি। যদি বিশ্বাস না হয় তাহলে হৃদ ভাইকে জিজ্ঞেস করে নিও। কথাটা বলে রাদীপ উঠে গেল। রাদীপের কথায় ফাহাদ মুক্তা সেজুতি বিভ্রান্ত হয়ে তাকালো শশীর দিকে। রাদীপের কথাগুলো যে শশীর বিশ্বাস হয়নি সেটা শশীর ফেস দেখে বোঝা যাচ্ছে। তবে শশী রাদীপের কথায় কষ্ট পেয়েছে বলে সেও তৎক্ষণাৎ রুম ত্যাগ করলো, কাউকে কিছু না বলে। মায়া তখনও মাথা ঝুঁকে বসে আছে। ফাহাদ মুক্তাকে বের হতে বলে সেও চলে গেল। এই মুহূর্তে কেউ কথাটা আর বাড়াতে চাইল না। তবে রাদীপের এই কথাগুলো যে এখানে শেষ হবে না সেটা ফাহাদ, সেজুতি, মুক্তা 3 জনই জানে। এই কথাটা এখন পরিবারের বড়দের কানে দিবে শশী। হয়তো এখন কেউ কিছুই বলবে না, কিন্তু কাল ফাংশন শেষ হতে হতেই কিছু একটা হবে বলে আশা করা যায়। মুক্তা মায়া ঝুঁইকে সেজুতির সাথে থাকতে বলে সেও বের হয়ে যায়।
মায়া রাদিফের কথায় আশ্বস্ত হলেও হৃদের প্রথম ভালোবাসা শশীকে ভেবে এক বুক কষ্ট সারা রাত পার করলো হৃদের অপেক্ষায়। কিন্তু কোথাও হৃদের বা অন্য কারো দেখা নেই। মধ্যরাতের দিকে ফাহাদকে দেখা যায় মুক্তাকে নিয়ে খানবাড়িতে ফিরতে। আরিফের সঙ্গে দেখা করেছিল ওরা। আরিফ কাল খানবাড়িতে মেজবানে আসবে বলে আশ্বস্ত করল মুক্তাকে। কিন্তু হৃদ সেই দুপুরে নিহাল খানের সঙ্গে বের হয়েছিল। সারা রাত চলে গেল, অথচ সে ফিরতে পারেনি কাজের চাপে। রাত পার হয়ে সকাল হলো। মায়া সকালে মানুষের হইচয়ে শব্দ শুনে ঘুম থেকে উঠে হৃদকে খুঁজল। শোনা গেল হৃদ তখনও বাসায় ফেরেনি। এক বুক কষ্টে মায়ের তখনই কান্না পেল। ডাগর ডাগর আখিদয় চিকচিক করল নোনা জলে। মায়াকে বারবার চোখ মুছতে দেখে ক্ষেপে যায় জুই। এই মুহূর্তে মায়াকে কান্না করতে দেখলে মুক্তা সন্দেহ করতে পারে, যেটা মোটেও ঠিক হবে না কারোর জন্য। হইচয়ের মধ্যে সকলে রেডি হলো। মায়াও সাধারণ থ্রি পিস পরে সবার সাথে বসে আছে। শশীকে দেখা গেল শাড়ি পরে ঘুরতে। সকাল 10টার মধ্যে বাবুর্চি রান্নাবান্নার বিশাল আয়োজন শেষ হলো। 11টার ভেতরে খাওয়া দাওয়ার কাজ শুরু করবে। খান পরিবারের সকল আত্মীয় স্বজনরাও সকাল থেকে আসতে শুরু করেছে। চারপাশে কলরব আয়োজন, অথচ হৃদ বা নিহাল খান সহ বাড়ির ছেলেগুলোর দেখা নেই। আশায় আশায় মায়ার মন ভিসিয়ে উঠেছে তিক্ততায়। 10টার দিকে শোনা গেল হৃদের গাড়ি খানবাড়িতে ঢুকেছে। মায়া তখন সবার সাথে দোতলা গেস্ট রুমে বসে। হৃদকে বাড়িতে ফিরতে শুনে দৌড়ে দোতলার করিডোরে দাঁড়ালো রেলিং ধরে। নিচে তাকিয়ে দেখলো সারিবদ্ধভাবে অনেকগুলো গাড়ি পার্কিং এরিয়াতে আছে, অথচ হৃদের দেখা কোথাও নেই। ক্ষুণ্ণ মন আরও ক্ষুণ্ণ হলো। চোখ মুখ অন্ধকার করে নিচের দিকে তাকিয়ে থাকার মধ্যে পাশ থেকে হঠাৎ কেউ ডেকে উঠল মায়াকে। এখানে কি করছেন আম্মু? মায়া চমকে ওঠার মতন তাড়াহুড়ায় সোজা হয়ে দাঁড়ালো। মাথার কাপড় টেনে থতমত খেয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আম্মু? জি, আপনি? আলহামদুলিল্লাহ আম্মু, আমি আছি আল্লাহর রহমতে। তা আপনি রেডি না হয়ে এখানে দাঁড়িয়ে কি করছেন? ভিতরে যান, রেডি হন গিয়ে। মায়া অস্বস্তিতে আছড়ে মাথার কাপড়টা আরও একটু টেনে বলল, ভালো লাগছিল না, সেজন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম, এক্ষুনি চলে যাচ্ছি। মায়ের কথায় নেহাল ক্লান্তিতে হেসে বলল, আপনার শ্বশুর বাড়ি এটা, আপনি যেখানে খুশি সেখানে দাঁড়াবেন, সমস্যা নেই। আগে রেডি হয়ে নিন। এ বাড়ির বড় বউ আপনি, সবাই আপনাকে দেখবে, খানবাড়ির বউ হিসেবে চিনবে। আপনি বরং একটা মার্জিত শাড়ি পরে নিন আম্মু। মায়ের আর সাহস হলো না নিহাল খানের মুখে মুখে আর কিছু বলতে। কেমন রোবটের মতন মাথা নাড়িয়ে সম্মতি দিল শুধু। নিহাল খান অল্প হেসে স্থান ত্যাগ করলে মায়াও নিজের রুমে গেল। ব্যাগ খুলে গাঢ় নীল মসলিন তাঁতের জামদানি শাড়ি খুলে সেটা পরল জুয়ের সাহায্যে। এই শাড়িটা সেদিন রাভা পছন্দ করে কিনে দিয়েছিল মায়াকে আজকের দিনে পরার জন্য। কিন্তু অস্বস্তিতে মায়া ভেবেছিল শাড়িটারি পরবে না আজ। যদি কেউ জিজ্ঞেস করে মায়া কেন আজ শাড়ি পরেছে, তাহলে কি উত্তর দিবে সে চিন্তায় মায়া প্রথমে শাড়ি পরতে চায়নি। কিন্তু এখন নিহাল খানের বলাতে মায়ের শাড়ি পরাতে বাধ্যতামূলক হয়ে গেল। নয়তো নিহাল খানের আদেশ করার পরও যদি মায়া শাড়ি না পরে, তাহলে বিষয়টা দৃষ্টিকটু আর বেয়াদবি দেখাবে, যেটা মায়া করতে চায় না বলে দ্বিধা মনা করে শাড়িটা পরে নিল। কিন্তু কেউ জিজ্ঞেস করলে কি বলবে সে চিন্তায় ভয়ও থাকলো। মায়ের শাড়ি পরা শেষ হতেই রুমে ঢুকলো মুক্তা, হাতে নিজে দুটো শাড়ি নিয়ে। মায়াকে গাঢ় টকটকা নীল শাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে কয়েক সেকেন্ড মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, মাশাল্লাহ, তোকে তো বেশ সুন্দর লাগে শাড়িতে মায়া। এই শাড়িটা কোথায় পেয়েছিস তুই? জুই তখন মায়ের সামনে বসে কুচিগুলো গোছাচ্ছিল। মায়া মুক্তাকে দেখে ভয়ে ভয়ে বলল, আরিফ ভাই কিনে দিয়েছিল এটা। বাহ, সুন্দর হয়েছে, তোকে অনেক মানিয়েছে। কথাটা বলে মুক্তা হাতের শাড়িগুলো বিছানার ওপর রাখতে রাখতে আবারও বলল, আমি আরও তোদের দুজনের জন্য দুটো শাড়ি এনেছিলাম। রাদীপ বলল নিহাল আঙ্কেল নাকি মেয়েদের সবাইকে আজ শাড়ি পরতে বলেছে। উনি হঠাৎ এই কথাটা কেন বলল জানি না, তারপরও গুরুজন যেহেতু আদেশ করেছে, জুই তুইও একটা শাড়ি পরে নে। কিছু লাগলে আমাকে ডাকিস। হৃদ ভাইয়া নিচে এসেছেন, ওনার সাথে দেখা করে আসি কেমন? অস্থিরতায় মায়া কোনো রকম মাথা নাড়িয়ে সম্মতি দিতেই মুক্তা চলে গেল।
মায়া হৃদকে দেখার আশায় জুঁইকে রেখে চলে গেল আবারও করিডোরে। ফিলার ঘেঁষে রেলিং এর নিচে তাকালো ঝুঁকে। অস্থিরতার আশেপাশে তাকিয়ে আবারও হৃদকে কোথাও দেখতে না পেয়ে চোখ চিকচিক করলো নোনা জলে। ভগ্ন হৃদয়ে জেদ করে সেখানে দাঁড়িয়ে রইল। হৃদ তখন সবে নিচ থেকে উপরে উঠছিল ক্লান্তিতে। সারা রাতের টহলে শরীর রু রু করছে ক্লান্তিতে, লম্বা শাওয়ার না নিলে নয়। এরই মধ্যে সিঁড়ি বেয়ে করিডোরে পা রাখতে চোখে পড়ল নিজের বউকে নীল শাড়িতে দাঁড়িয়ে থাকতে। থমকে যাওয়ার মতো সেখানে দাঁড়ালো অপলক দৃষ্টিতে তাকিয়ে। মায়ের দ্বিগুণ চুলগুলো এলোমেলো হাতে খোপা করে সাজুগুজুবিহীন রেলিং ধরে দাঁড়িয়ে হয়তো নিচে তাকিয়ে কারো সন্ধান করছে। মায়ের সৌন্দর্যতা যেন মুহূর্তে স্নিগ্ধতা ছড়ালো হৃদের মনে। রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল শীতলতা। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। মায়াকে দেখা গেল বাম হাতের চোখ মুছতে। রেলিং ধরে নিচে ঝুঁকে আবারও কোনো কিছুর সন্ধান করতেই হৃদ কপাল কুঁচকায়। কিছু একটা ভেবে এগিয়ে এসে হঠাৎই মায়ের বাহু টেনে পিঠ ঠেকালো ফিলারে। মুহূর্তের মাঝে কোনো কিছু ঠাহর করতে না পেরে ব্যথায় পিঠ বাঁকালো মায়া। হৃদকে লক্ষ্য না করে ধাক্কা মেরে নিজেকে ছাড়াতে চাইলে হৃদ মায়ের বাহু পেঁচিয়ে বলল, শরীরে তেজ বেড়ে গেছে, শক্তি দেখান, হাড় ভেঙে হাতে ধরাই দিব। হৃদের কণ্ঠে মায়া চমকে ওঠার মতন চুপসে গেল। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদকে এই মুহূর্তে আশা করেনি মায়া। হৃদের সান্নিধ্য পেতে মায়া চুপ করে গেল। অভিমানী গলায় মিনমিন করে বলল, আপনি আমাকে ছুবেন না যান। তাহলে কে ছুবে? আপনি রাতে আসেন নাই কেন? আমি অপেক্ষায় ছিলাম। আপনি ডেকেছেন যে আসব? মায়া গাল ফুলিয়ে অভিমানী গলায় ফের বলল, আপনি তো আমার কল রিসিভ করেন না। কল রিসিভ করার মতন কাজ করেছেন যে রিসিভ করব? হৃদের কথা মায়া আবারও চুপ করে গেল। চোখের পানি সমান তালে টলমলিয়ে নামলো গাল বেয়ে। হৃদ মায়ের চোখের পানি মোছার চেষ্টা করলো না, বরং মায়ের থুতি চেপে মুখটা এদিক সেদিক ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বলল, দিন দিন এত গ্লো করছেন কেন? জামাই আশেপাশে না থাকলে সৌন্দর্য বাড়ে কেন? মায়ের হৃদকে অল্প ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়াতে চেয়ে বলল, জানি না। আপনি সব জানেন ম্যাডাম। জেনে বুঝে আমাকে আপনি পাগল বানাচ্ছেন। মেসেজে কি লিখেছিলেন? আমার সিস্টেমে সমস্যা আছে, চলে না, অচল, আর কি যেন লিখেছিলেন? হৃদের কথাটা মায়ের বোধগম্য হলো না। কিসের সিস্টেম, কিসের কি? মায়া অবুঝ গলায় জানতে চেয়ে বলল, মানে? মায়ের অবুঝতার প্রশ্নে শক্ত হাতে মায়ের গাল চেপে পুনরায় পিলারের সাথে ঠেসে ধরে হৃদ বলল, মানে আজকে আপনি শেষ ম্যাডাম, শুধু রাতটা হতে দেন। নিজেকে কিভাবে বাঁচান আমি দেখব। এবারও হৃদের কথার যথার্থ অর্থ বুঝল না মায়া, বরং মায়া মনে করল সে আবারও কোনো ভুল করেছে যার জন্য হৃদ রেগে যাচ্ছে। মায়া উত্তেজিত ভঙ্গিতে বলল, আপনি ভুল ভাবছেন, আমি কিছু করিনি, সত্যি বলছি। আপনার কিছু করতে হবে না ম্যাডাম, আমি আছি, আমি করব। আপনার রাত আজকে কিভাবে শেষ হয় সেটা আমি দেখব। মায়া অসহায় চোখে হৃদের দিকে তাকিয়ে থেকে বলল, সত্যি আমি কিছু করিনি, বিশ্বাস করুন। হৃদ মুহূর্তে মায়ের মুখোমুখি হয়ে ঝুঁকে বলল, ওকে ডান, কিসমি। কিসমি। হৃদের সোজাসাপটা কথা মায়া লজ্জায় থতমত খেয়ে গেল। মুহূর্তে চোখে ভেসে উঠল হৃদকে চুমু খাওয়ার কালকে দৃশ্যগুলো। মায়া লজ্জায় নতমস্তিষ্ক হতে চাইলে হৃদের হাত ওর গাল চেপে থাকার কারণে হতে পারল না। তারপরও মায়া হৃদের চোখে চোখ রাখতে না পেরে লজ্জায় চোখ খিচে বন্ধ করে বলল, আমি পারবো না, সরুন, আমি যাব। হৃদ মায়াকে লজ্জা পেতে দেখে হঠাৎ নরম হয়ে আসলো। মায়ের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়ে শাড়ি বেদ করে মায়ের উন্মুক্ত কোমরে দু হাত বিড়ালো। মাথা ঝুঁকে কপাল ঠেকালো মায়ের খোলা কাঁধে। আলতো ঠোঁট ছোঁয়াতে মায়া কেঁপে উঠে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিল ভয়ে। হৃদ শক্ত হাতে আঁকড়ে ধরল মায়াকে। নিজের সাথে মিশে মায়ের কাঁধে পরপর ঠোঁট ছুঁয়ে উঠল গলায়। তারপর গলা থেকে একইভাবে কান স্পর্শ করে হৃদ ফিসফিসিয়ে বলল, আমার পারমিশন ছাড়া শাড়ি চেঞ্জ করবেন না। মায়া ভয়ে কোনো রকমে কম্পিত গলায় অল্প আওয়াজে বলল, রাতে আমার রুমে আসবে। মায়ের উত্তরের সাথে সাথে হৃদ শব্দ করে চুমু খেলো মায়ের গালে। তারপরই এগাল ওগাল দুই গাল একই শব্দ হলো। কপালে ঠোঁট ছুঁয়ে হৃদ মায়াকে ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার রুমে আসো। বলতে বলতে হৃদ সামনে এগোলো। মায়া কম্পিত শরীরে বেশ অনেক সময় নিয়ে জায়গায় দাঁড়িয়ে রইল স্বাভাবিক হতে। যখন নিজেকে ধাতস্থ করলো মায়া কি হয়েছে ওর সাথে,
তখনই লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিল মুহূর্তে। হৃদের পিছন পিছন রুমে না গিয়ে বরং উল্টো দৌড়ালো নিজের রুমে। এই মুহূর্তে হৃদের সামনে দাঁড়ানোর মতন সাহস হলো না আর। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।